হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই রামেশ্বরম থেকে। তো তোমরা দেখছো আমার ব্লগে, লাস্ট ব্লগে রামেশ্বরমের ব্লগ দেখেছো, ভিডিও দেখেছো। এখন আমরা আপাতত রামেশ্বরম থেকে সাইট সিনে ধনুষকোটি যাচ্ছি। রামেশ্বরম থেকে ধনুষকোটির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 25 কিলোমিটার মতো। এই 25 কিলোমিটার যেতে যেতে মোটামুটি 11টা মতো স্পট আছে দেখার। তো এটা প্যাকেজ হিসেবে নেওয়া হয়। অটোতে 1500 টাকা মতো বলেছে কালকে যতদূর আমরা শুনলাম। তো সেখানেই যাচ্ছি অটো স্ট্যান্ডে। চলো বেরোই। ওই মোটামুটি 4 ঘন্টা মতো সময় লাগে ওই 11টা জায়গা কভার করতে। এবার আমাদের কতটা লাগে সেটাই হলো দেখার। তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, বাট লাগেজগুলো হোটেলেই রেখে নিয়েছি। আজকে আর হোটেল বুক করিনি এখানে। আজকে 12টার সময় ছাড়ার কথা ছিল। মোটামুটি এখন টাইম হচ্ছে 1.5 ঘন্টা লেটে আমরা রান করছি। চলো বেরোই। আমরা এখন বেরিয়ে পড়েছি রামেশ্বরম থেকে একটা অটো করে ধনুষকোটির উদ্দেশ্যে। রাস্তায় দেখে নেওয়ার কথা 11টা পয়েন্ট, 1500 টাকার বিনিময়ে আমাদের চুক্তি হয়। তবে বিকেল 3টের পর থেকে চন্দ্রগ্রহণের কারণে অনেক কিছুই বন্ধ হয়ে যাবে মন্দিরের মধ্যে। আমরা এখন দাঁড়িয়ে রামেশ্বরমের পঞ্চমুখী হনুমান মন্দিরের সামনে। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে পঞ্চমুখী হনুমানের বিশাল বিগ্রহ তো রয়েছে, তার পাশাপাশি যে জিনিসগুলি আকর্ষণীয় তা হলো ফ্লোটিং স্টোন। রাম সেতু যে পাথর দিয়ে বানানো হয়েছিল সেই পাথরই এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। পাথরগুলোর এত কাছ থেকে দেখতে পেয়ে, হাত দিতে পেরে সত্যিই ভালো লাগছিল। আসলে এই পাথরগুলি মৃত প্রবাল, তাই ভাসমান। পঞ্চমুখী হনুমান মন্দিরের অপোজিটে রয়েছে নটরাজ মন্দির। এটি একটি প্রাইভেট প্রপার্টি। ভীষণ সুন্দর নটরাজের বিগ্রহ রয়েছে মন্দিরটিতে। পঞ্চমুখী হনুমান মন্দির দর্শন করতে এলে পাশে থাকা নটরাজ মন্দিরটিও অবশ্যই ঘুরে যাবেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত মানুষটির বাড়ির সামনে, যার জন্য নিজেকে ভারতবাসী হিসেবে ধন্য মনে করি। হ্যাঁ, আমরা এখন রয়েছি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি স্যার ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ির সামনে। 3তলা এই বাড়িটার মাঝের ফ্লোরে একটি সুন্দর মিউজিয়াম রয়েছে, যেখানে তার লেখা বিভিন্ন বই এবং তার পাওয়া বিভিন্ন অ্যাওয়ার্ডগুলিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। এরপর আমরা দেখে নিলাম ডক্টর স্যার এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল। কোনো রকম প্রবেশ মূল্য ছাড়াই আমরা ঘুরে এলাম ভেতর থেকে। তবে ক্যামেরা অ্যালাউ না থাকায় আপনাদের ভেতরের কিছুই দেখাতে পারলাম না। প্রথমত মেমোরিয়ালের ভেতরে ঢুকেই রয়েছে স্যার আব্দুল কালামের সমাধি, তার সাথে তার ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র। এমনকি তার লাস্ট সেমিনারে তিনি ল্যাপটপ থেকে শুরু করে জামা কাপড় যা কিছু জিনিস ক্যারি করছিলেন সেগুলোও সংরক্ষণ করে রাখা রয়েছে। এছাড়াও রয়েছে তার অনেকগুলো স্ট্যাচু। কাজে রামেশ্বরম সাইট সিনে এলে অবশ্যই এই জায়গাটি একবার ঘুরে দেখবেন। আমরা এখন দাঁড়িয়ে আন্না ইন্দিরা গান্ধী রোড ব্রিজে, যার দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার মতো এবং পুরোটাই বে অফ বেঙ্গলের ওপর। একদিকে সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া সব ছোট বড় নৌকা লঞ্চগুলি দাঁড়িয়ে রয়েছে, আর অপরদিকে দি ফেমাস পাম্বন ব্রিজ। এই পাম্বন ব্রিজটি হলো ইন্ডিয়াজ লংগেস্ট সি ব্রিজ, সাথে ইন্ডিয়াজ ফার্স্ট কন্টিলিভার ব্রিজ। অর্থাৎ বড় জাহাজ এলে এই ব্রিজটি ভার্টিক্যালি ওপরে উঠে গিয়ে রাস্তা তৈরি করে দেয়, আবার জাহাজ পেরিয়ে গেলে তা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়।
আজকে নেক্সট সাইট সিন ডেস্টিনেশন হলো ভিলোডি তীর্থম। তো কি কারণে এই জায়গাটা আজকে এতটা মাহাত্ম্য পেয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো পৌঁছাতে আমি পুরো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভিলোডি তীর্থমে, যাকে লোকাল মানুষেরা আবার বানগঙ্গাও বলেন। কথিত আছে যে রাবণ বধের পর যখন সীতামাকে নিয়ে শ্রীরামচন্দ্র এই জায়গায় এসেছিলেন, তখন সীতামার জল পিপাসা পায়, কিন্তু সমুদ্রের জল পানের অযোগ্য হওয়ায় শ্রীরাম বান মেরে সমুদ্রের মধ্যে এক কুয়া নির্মাণ করেন মিষ্টি জলের। এই সেই কুয়া, আর এই কুয়ার জল মা সীতা পান করেন। আমরাও টেস্ট করে দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। সমুদ্রের জল নোনতা সে তো আমরা খেয়ে দেখছি, আর এই কুয়ার জল কিন্তু সত্যিই মিষ্টি। অবাক করার মতো বিষয় এটি। আমরা এখন যে রাস্তা ধরেছি সেটা পৌঁছে দেবে আমাদের ভারতবর্ষের দক্ষিণতম স্থলবিন্দু, অর্থাৎ ধনুষকোডি। রামেশ্বরম থেকে ধনুষকোডির দূরত্ব প্রায় 20 কিলোমিটার মতো। তবে 2 কিলোমিটার যাওয়ার পর থেকে ফোনের নেটওয়ার্ক থাকে না, আর বিকেল 5টার পর থেকে ধনুষকোডি যাওয়ার প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। ঘড়ির কাঁটায় এখন বিকেল প্রায় 4:15। আমরা বেরিয়ে গেছি ধনুষকোডির উদ্দেশ্যে। এই এক রাস্তা যা আপনার মনে রোমাঞ্চ সৃষ্টি করবেই। এতদিন আমি বলে গেছি পাহাড় আর সমুদ্রের মধ্যে পাহাড়ই আমার বেশি প্রিয়, কিন্তু এই পথ দিয়ে যাওয়ার ফলে সমুদ্রের প্রেমে পড়ে গেলাম। এই পথের বাম পাশে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর এবং ডান দিকে ইন্ডিয়ান ওশেন অর্থাৎ ভারত মহাসাগর। দুই সাগরের জলের রং আলাদা এবং সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা যায় না। পৃথিবীতে আমার মনে হয় এরকম দৃশ্য সত্যিই বিরল। আমাদের দেশ এই বিশাল ভারতবর্ষে বৈচিত্র্যের শেষ নেই, তাই ঘোরারও শেষ নেই। তবে ভারতবর্ষে প্রকৃত বৈচিত্র্য দেখতে হলে নিদেন পক্ষে এক্কেবারে ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের 4টি জায়গা জীবনে সুযোগ হলে ঘুরে দেখবেন। আজ দক্ষিণতম স্থলভাগে আসতে পেরে অনেক দিনের স্বপ্ন যেন সত্যি হতে চলেছে আমার। রাস্তাটা তো তোমাদেরকে দেখালামই, কি সুন্দর, মানে বলে শেষ করা যাবে না। আমার দেখা বেস্ট 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 এখনো অবধি জায়গা বলতে গেলে এটা আমার লাগছে। তো আমরা এখন এসেছি ধনুষকোডি রেলওয়ে স্টেশন আর গ্রাম যেটা ছিল, কিন্তু 1964 যে সুপার সাইক্লোন এসেছিল সেটাতে পুরো গ্রামটা নষ্ট করে দেয় সাইক্লোন। তো যাই হোক, এখন সেটা হান্টেড ভিলেজ হিসেবে পড়ে রয়েছে, তার ধ্বংসস্তূপ। ছোটোখাটো এটা ওই গ্রামটাকে জুড়ে এখন কিছু দোকান চলে, কিছু মানুষ স্থায়ীভাবে থাকে না, ওই দোকানদানি চলে আর কি। তো চলো তোমাদেরকে ঘুরে দেখায়। ধনুষকোটির লাস্ট পয়েন্ট অর্থাৎ রাম সেতু যাওয়ার রাস্তায় অবশ্যই দেখে নেবেন ধনুষকোটি ঘোস্ট ভিলেজ। একটা সময় ছিল যখন ধনুষকোটি একটি জনবহুল গ্রাম ছিল সেখানে রেল স্টেশন, চার্চ, কিন্তু এক রাতের মধ্যে সমস্ত কিছুর সলিল সমাধি ঘটে। বহু মানুষ মারাও যান। সে অভিশপ্ত রাতে স্মৃতি বহন করে এখনও দাঁড়িয়ে রয়েছে ভাঙা স্টেশন, ভাঙা চার্চ। বর্তমানে এটি ধনুষকোটি ঘোস্ট ভিলেজ নামে পরিচিত। ধনুষকোটি যাওয়ার পথে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো ধনুষকোটি ওয়াচ টাওয়ার। অবশ্যই এটা দেখে নেবেন, একেবারে মিস করা চলবে না। পাখির চোখ থেকে অথবা ড্রোন শট থেকে, যেটাই বলুন না কেন,
ধনুষকোটির রাস্তার যে ভিউ 360 ডিগ্রি সেটা এই ওয়াচ টাওয়ার থেকেই দেখা মেলে। লাইট হাউসের ক্যাম্পাসে ঢুকেছি আর এন্ট্রি ফি রয়েছে 10 টাকা, 18 ইয়ার্স অ্যাবভ, আর 5 to 18 ইয়ার্স 5 টাকা। এবার লিফটে করে আমাদের যেতে হবে ওপর অব্দি। লিফটের জন্য লাইন রয়েছে অবশ্যই। জুতো খুলছি, তারপরে লাইনে দাঁড়াই। চলো। লাইট হাউসের উপরে উঠে গেছি, 11th ফ্লোর, টপ ফ্লোর। আর যে ভিউটা আসছে জাস্ট মানে বলা যাবে না। ড্রোনের ভিউ মানে একটু দরকার ছিল এখানে আর কি, না হলে এত সুন্দর জায়গাটা আমরা নিচ থেকে দেখতে পেরে বুঝতাম না। একদম এরিয়াল ভিউ একটা পাওয়া দরকার ছিল। এই ধরনের একটা লাইট হাউস এখানে ভীষণ পরিমাণে দরকার ছিল। চলো এবার শেয়ার করি চারদিকটা, একদম 360 ডিগ্রি ভিউ কি আসছে, অসাধারণ। এই হলো রাস্তাটা যেটা দিয়ে আমরা এলাম, ঠিক আছে। রাস্তার দুই ধারে যে ধনুষকোটি গ্রামটা আমরা ধ্বংসাবশেষ দেখতে পেয়েছিলাম নিচ থেকে, সেটা এখন কতটা পরিমাণে বিধ্বংসী একটা ঘূর্ণিঝড় এসেছিল, উপর থেকে কি অবস্থা টাউনটার এখন সেটা দেখলে বুঝতে পারা যাবে। মানে সব ভেঙে গেছে, সব ভেঙে একেবারে বালি জলের তলে। ওই সাইডটা দেখালাম, ওই রাস্তা দিয়ে এলাম আমরা। আর এই সামনে দিয়ে যে রাস্তাটা গেছে একদম ধনুষকোটির এন্ড অব্দি, আমরা এখন পৌঁছাবো। ধনুষকোটি ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে রামসেতু যাওয়ার পথে রাস্তার দুই ধারে অনেক ছোট ছোট মাছের দোকান দেখতে পাবেন। পছন্দ মতো মাছ এখান থেকে দরাদরি করে কিনে সেটা ফ্রাই করতে বলে আপনারা অনায়াসে ধনুষকোটি ঘুরতে চলে যাবেন। আর ফেরার সময় সেই মাছ ভাজা গরম গরম বেশ জমিয়ে খাওয়া যেতে পারে। আমরাও করেছিলাম এমনটা, এখান থেকে অর্ডার দিলাম কিছু মাছ, ক্র্যাব, ফিরে এসে খাবো তখন। চলুন বেরিয়ে পড়ি এবার। ফাইনালি আমরা পৌঁছে গেছি ধনুষকোটি একদম এন্ড পয়েন্টে, যে জায়গাটা ছাড়িয়ে গেলে আর ল্যান্ড নেই ইন্ডিয়ার আন্ডারে। এরপরে পুরো ভারত মহাসাগর, মোহনা এখান থেকে দেখতে পাওয়া যাবে। মোহনা বলতে দুটো সাগরের সঙ্গম, নট নদী আর সাগর। চলো একদম সামনে যাই, যত দূর যাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ধনুষকোটির পৌরাণিক ইতিহাসও তো আর বলার অপেক্ষা রাখে না। এই সেই জায়গা যেখান থেকে শ্রীরাম রামসেতু নির্মাণ করে শ্রীলঙ্কা পৌঁছেছিলেন। এখান থেকে শ্রীলঙ্কার ডিস্টেন্স মাত্র 20 কিলোমিটার মতো। ওয়েদার ভালো থাকলে এইখানে বাইনোকুলার হাতে অনেককেই দেখতে পাবেন। খুব সামান্য মূল্যের বিনিময়ে একবার ভারতবর্ষের দক্ষিণতম ভূমি থেকে শ্রীলঙ্কা দেখেই নিতে পারেন। চোখ মুখের অবস্থা টায়ার্ড হয়ে গেল, মন থেকে কিন্তু টায়ার্ড হতে পারছি না আজকে, কারণ এত সুন্দর একটা লোকেশনে আছি। আর পেছনেই হচ্ছে জাস্ট এখন সানসেট। আমরা যে জায়গাটায় রয়েছি একদিকে তো রয়েছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, আর একটা এদিকে রয়েছে
ভারত মহাসাগর। তো মনে হলো যেন ভারত মহাসাগরের দিকেই যাই। কারণটা বিশেষ করে হলো প্রথমবার দেখছি, এই প্রথম ভারত মহাসাগরের এতটা কাছ থেকে দেখছি। অসাধারণ, পিছনে জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছে। তো ধনুষকোটিকে ফাইনালি বাই বলার টাইম চলে এসেছে। এই জায়গাটা কোনো রকম ইলেকট্রিসিটিও নেই, নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই, মানে কিচ্ছু নেই এই জায়গাটায়। ওই কারণে মোটামুটি 5টার পর থেকে এন্ট্রি বন্ধ করে দেয়। আর এখন প্রায় 6টা বেজে পেরিয়ে গেছে। তো এবার সবাই ধীরে ধীরে জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চলো আমরাও বেরিয়ে যাই। মোটামুটি আমাদের যে কটা স্পট দেখানোর কথা সবগুলোই হয়ে গেছে। শুধু ফেরবার সময় এখন আমাদের ওই আব্দুল কালাম স্যারের বাড়িটা দেখানোর রয়েছে। আর বিভীষণ টেম্পলটা দেখে আসেনি, তো সেটা দেখাবে কিনা এখন রয়েছে একটা গল্প সেটা নিয়ে। কারণ আমরা মিডিলে মাছ পছন্দ করে এসেছি, তো সেই মাছগুলো এখন রান্না করে রাখবে, ফিরবার সময় খাওয়া হবে। তো এতটাই খিদে পেয়েছে আমাদের, সেই সকালে বিচ্ছিরি ডোসা, তারপরে এই বিকেলবেলা একটা করে আইসক্রিম খেলাম। মানে খাবার ভক্তিটাই উড়ে গিয়েছিলো এখানে। যাই হোক, চলো এখান থেকে এবারে বেরিয়ে পড়ি। একটা অসাধারণ কিছু সুন্দর মুহূর্তের মানে সারা জীবনে সাক্ষী হয়ে রইল আর কি। দারুণ, মনটা ভরে গেল আজকে। ধনুষকোটি অনেক শুনেছিলাম জায়গাটা নিয়ে, আজকে চোখের সামনে দেখতে পেলাম, দারুণ লাগলো। ফেরার সময় আবার এসে পড়েছি সেই মাছের দোকানে আমাদের চিরপরিচিত কাঁকড়া ফ্রাই খেতে। আমাদের ভীষণই পছন্দের, সুযোগ পেলে হাতছাড়া করি না। আর তার সঙ্গে নাম না জানা আরেকখানা মাছকে ফ্রাই করতে বলে গিয়েছিলাম। যেমনটা দীঘা পুরীতে খেয়ে থাকি ঠিক সেই রকম টেস্ট। ততক্ষণে লাইট হাউসের লাইট জ্বলে গেছে, এরপর আমাদের এই জায়গাটা ছেড়ে বেরোতেই হবে, এমনটাই আর কি নোটিস। আসলে জায়গাটা একেবারেই জনবিরল, কোনো রকম ইলেকট্রিসিটি নেই, নেটওয়ার্ক নেই ফোনের, তাই যতটা জলদি বাই বলা যায় ততটাই ভালো। আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কাটলো। স্মৃতির খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকের দিনের তারিখ, বার, সময়। অদৃষ্টের ইচ্ছায় সকালটা শুরু হয়েছিল শ্রী রামনাথ স্বামী মন্দিরে মণি দর্শনের মধ্য দিয়ে, আর শেষটা এই সুন্দর ধনুষকোটিতে। এতদিন এত জায়গায় ঘুরেছি, খুব কম জায়গাতেই একথা বলেছি, অপেক্ষায় থেকো আমার, আবার দেখা হবে। তবে আজ ভীষণ রকম বলতে ইচ্ছা করছে, ধনুষকোটি ফির মিলেঙ্গে। আর তার সাক্ষী আজকের এই চন্দ্রগ্রহণের চাঁদ।